হ্যালো এভরিওয়ান, আমি শেখ ফারবি মান্নান বলছি, আপনাদের পার্সোনাল আইএলটিএস ইনস্ট্রাক্টর। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি কেমব্রিজ 16-এর টেস্ট 2 প্যাসেজ 3 হাউ টু মেক ওয়াইজ ডিসিশন। এই প্যাসেজটির একটি কোশ্চেন টাইপ নিয়ে। কোশ্চেন টাইপটা হচ্ছে গ্যাপ ফিলিং, সামারি কমপ্লিশন উইথ ক্লুজ। নাও, সামারি কমপ্লিশন উইথ ক্লুজ গুলো সাধারণত একটু অন্যান্য কোশ্চেন টাইপের তুলনায় কমপ্লিকেটেড হয় অন্যান্য গ্যাপ ফিলিং এর তুলনায়। আর বিশেষ বিশেষ করে যদি এটা প্যাসেজ 3-তে থাকে, তাহলে হয়তো ল্যাঙ্গুয়েজ গুলো একটু কনফিউজিং বলে মনে হয়। পার্টিকুলারলি আজকে যে প্যাসেজটা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন, হাউ টু মেক ওয়াইজ ডিসিশন, এটাকে স্টুডেন্টরা, অনেক স্টুডেন্টরা আসলে রিপোর্ট করেছে যে এটা ওভারঅল আসলে একটা কমপ্লিকেটেড প্যাসেজ। তো এই প্যাসেজটার ভিতরে 3 ধরনের কোশ্চেন আসলে আছে। আমরা যদি একটু লিস্টটা দেখি, কোশ্চেন লিস্টটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে আমাদের 3 ধরনের কোশ্চেন আছে। তো 3 টাইপ অফ কোয়েশ্চেন্স। তো 3 টাইপ অফ কোয়েশ্চেন্স এর মধ্যে প্রথমে হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস উইথ ওয়ান অ্যান্সার, এটা 27 থেকে 30 পর্যন্ত। তারপরে হচ্ছে 31 থেকে 35, এটা হচ্ছে গ্যাপ ফিলিং সামারি কমপ্লিশন উইথ ক্লুজ, যেটা আজ আমরা আসলে করতে যাচ্ছি। আপনাদের যাদের মাল্টিপল চয়েস উইথ ওয়ান অ্যান্সার বা মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সারের সমস্যা আছে, এটার উপর আমাদের ভিডিও আছে। আপনারা ওই ভিডিওটা দেখে নিলে এই প্যাসেজের যে মাল্টিপল চয়েসটা আছে সেটা করতে আপনাদের জন্য সহজ হবে। এর বাইরে আপনাদের আরেকটা 36 থেকে 40 পর্যন্ত আরেক ধরনের কোশ্চেন আছে, আপনাদের সবার পরিচিত ট্রু ফলস নট গিভেন। না, ট্রু ফলস নট গিভেন টাইপের এই প্রশ্নগুলো, এগুলোর উপর আমার একাধিক ক্লাস আছে ইউটিউবে। আপনারা যদি একটু দেখে ফেলেন, এই কোশ্চেন গুলো সলভ করতে আপনাদের আশা করছি সমস্যা হবে না। আমরা যেটা বলেছিলাম যে আজকে আমরা মূলত আসলে ফোকাস করতে যাচ্ছি এই সেকেন্ড টাইপের কোশ্চেনটার দিকে, উইচ ইজ গ্যাপ ফিলিং গ্রুপের একটা প্রশ্ন, সামারি কমপ্লিশন উইথ ক্লুজ। তো চলুন দেখি এই প্রশ্নটাকে আমরা একটু বের করি। এই প্রশ্নটা আছে এই জায়গায়, চলে যাচ্ছি, এগুলো মাল্টিপল চয়েস গুলোকে আমরা পার হয়ে যাচ্ছি। এই তো ইনস্ট্রাকশনটা প্রথমে আমরা একটু পড়ি, কোয়েশ্চেন 31 to 35। কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ওয়ার্ডস এ টু জে বিলো। রাইট দ্য কারেক্ট লেটার এ টু জে in boxes 31 to 35 on your answer sheet. কোশ্চেন গুলোর একটা হেডলাইন আছে, হেডলাইনটা আমাদেরকে সবসময় হেল্প করবে পুরো প্রশ্নের অ্যান্সার গুলো কোথায় আছে সেটার ব্যাপারে মানে আইডিয়া দিতে। সামারি কমপ্লিশন টাইপের প্রশ্নগুলো 1 থেকে 2 প্যারাগ্রাফের মধ্যে আসলে থাকে, যে জায়গায় আছে 1 থেকে 2 প্যারাগ্রাফের মধ্যে আছে, আর কাছাকাছি থাকে অ্যান্সার গুলো। সো বাট প্যাসেজের ভিতরে থাকতে পারে, যেহেতু এটা সেকেন্ড কোশ্চেন টাইপ। সো প্যাসেজের এটা সম্ভবত মিডল অংশে থাকবে, এবং অ্যান্সার গুলোকে সিরিয়াল মেনটেন করবে, অর্থাৎ 31-এর পরে 32, 32-এর পর 33-এ অ্যান্সার থাকবে, 33-এর পর 34 এবং 34-এর পর 35। নাও, এটাকে খোঁজার জন্য প্রথমে আমরা হেল্প নিব হচ্ছে এই হেডলাইনটাকে। প্যাসেজে গিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব যে এই রিলেটেড মানে ক্যারেক্টারিস্টিক্স রিলেটেড কথাটা কোথায় বলেছে, ওয়াইজ রিজনিং এর সম্পর্কে ক্যারেক্টারিস্টিক্স। প্যাসেজে যখন আমরা যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এটার হেডলাইন হচ্ছে হাউ টু মেক ওয়াইজ ডিসিশন। পরের প্যারাগ্রাফ গুলোতে মোটামুটি ওরা একটু আলোচনা করেছে। না, আপনারা যখন ফাইনাল এক্সামে দিচ্ছেন, আপনারা তো আগে ওই মাল্টিপল চয়েসটা সলভ করা শুরু করবেন, প্যাসেজ সম্পর্কে একটু আইডিয়া আপনাদের চলে আসবে। তো আস্তে আস্তে আপনারা দেখবেন যে এই জায়গায় এসে আপনারা ক্যারেক্টারিস্টিক্স কথাটা খুঁজে পেয়েছেন। এটা স্ক্যান করে আমাদেরকে আসলে খুঁজে বের করতে হবে। স্ক্যান একটা ইম্পর্টেন্ট স্কিল রিডিং এর জন্য। তো আমরা তখন পেয়ে গেলাম যে এই জায়গায় সম্ভবত আমাদের ক্যারেক্টারিস্টিক্স রিলেটেড কথাবার্তা আছে। তো তখন আপনারা এটাকে মার্ক করে যে হ্যাঁ, এখান থেকে অ্যান্সার গুলো আসবে। এবার আপনারা হচ্ছে প্রশ্নগুলো পড়া শুরু করবেন। লেটস হ্যাভ আ লুক এট দ্য কোয়েশ্চেন। আমরা কোশ্চেন গুলোর দিকে একটু তাকাই, দেখি কি কোশ্চেন আমাদের কাছে জানতে চাচ্ছে ওরা। প্রথম প্রশ্নটার দিকে আমরা একটু তাকাই। ইগোর গ্রসম্যান অ্যান্ড কলিগস, মানে ওর কলিগরা, হ্যাভ এস্টাবলিশ 4 ক্যারেক্টারিস্টিক্স উইচ এনেবল আস টু মেক ওয়াইজ ডিসিশন। 4টা ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আমাদেরকে সক্ষম করে তোলে ওয়াইজ ডিসিশন নিতে। তাহলে তাহলে এটা বোধহয় প্রথম ক্যারেক্টারিস্টিক্স। ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ, এটা জরুরি থাকা, কি থাকা, এ সার্টেন ডিগ্রি অফ ড্যাশ রিগার্ডিং দ্য এক্সটেন্ট অফ আওয়ার নলেজ। এই পর্যন্ত আমরা একটু থামি। তার মানে প্রথম ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে আপনার
আমার নলেজ সম্পর্কে, নলেজের এক্সটেন্ট মানে ব্যাপ্তি, কত দূর পর্যন্ত আমার নলেজ আছে, কত দূর পর্যন্ত নলেজ নাই। ওই যে একটা এক্সপ্রেশন আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তাহলে মোল্লার দৌড়ের এক্সটেন্ট হচ্ছে মসজিদ। তো এরকম আমাদের নলেজের এক্সটেন্টটা কত দূর পর্যন্ত, তো এইটা হচ্ছে আমরা সম্পর্কে আমাদেরকে কি থাকতে হবে, আহ একটা ডিগ্রি অফ কিছু একটা থাকতে হবে, আমাদের নলেজের এক্সটেন্ট দূর কত দূর পর্যন্ত সেটার ব্যাপারে আমাদেরকে একটা ডিগ্রি অফ সামথিং থাকতে হবে। না, এবার প্যাসেজে যাবেন না আগেই, যেহেতু এটা হচ্ছে উইথ ক্লুজ টাইপের প্রশ্ন, তো উইথ ক্লুজ টাইপের প্রশ্নে আপনি আগে প্যাসেজে যাবেন না। আগে আপনি যে জিনিসটা এখন করবেন সেটা হচ্ছে দেখবেন এই নিচের শব্দগুলোর মধ্যে কোন কোনটা এটার সাথে মিলতে পারে, পসিবল অ্যান্সার। কিভাবে মিলতে পারে বলতে আমি বোঝাচ্ছি, এখানে একটা টার্ম আছে, টার্মটাকে বলা হচ্ছে কলোকেশন। কলোকেশন শব্দটার মানে কি? কলোকেশন শব্দটা মানে হচ্ছে লিঙ্গুইস্টিক টার্ম দ্যাট রেফার্স টু ন্যাচারাল কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট আর অফেন ইউজ টুগেদার। মানে কিছু শব্দ আছে যারা পাশাপাশি বসে আর কি, রাইট? তো যেমন ধরেন আপনি বলছেন পে অ্যাটেনশন, অ্যাটেনশন শব্দটার সাথে গিভ অ্যাটেনশন ভালো শোনায় না, পে অ্যাটেনশন বলতে হয়। এফোর্ট দাও, মেক অ্যান এফোর্ট, তো এগুলোকে বলা হচ্ছে কলোকেশন। তো সেরকম ডিগ্রি অফ কথাটার সাথে কোন কথাগুলো যায়, নিচের শব্দের লিস্টগুলোর মধ্যে থেকে আমাদেরকে একটু দেখতে হবে কোন কোন শব্দ এই সার্টেন ডিগ্রি অফ কথাটার সাথে যায়। আমাদের যা থাকা দরকার আমাদের নলেজের দৌড় সম্পর্কে ডিগ্রি অফ সামথিং। ওকে, তো চলুন আমরা একটু দেখি কোন কোনটা আমাদের এখানে অ্যান্সার পসিবল হতে পারে আর কি। সো লেটস হ্যাভ এ লুক। প্রথমত ডিগ্রি অফ ওপিনিয়ন। ডিগ্রি অফ ওপিনিয়ন কথাটা আসলে ভালো শোনায় না, ডিগ্রি অফ ওপিনিয়ন বলে কোনো কথা নাই। তো আমরা এটাকে আসলে বাদ দিতে পারি, যে এটা আমাদের অ্যান্সার একে 31-এর জন্য এটা আমাদের পসিবল অ্যান্সার না। ডিগ্রি অফ কনফিডেন্স, হ্যাঁ ডিগ্রি অফ কনফিডেন্সটা হতে পারে। ডিগ্রি অফ ভিউ, ভিউ এর ডিগ্রি আসলে থাকে না। ডিগ্রি অফ মডেস্টি, মডেস্টি মানে নম্রতা, বিনয়, বিনয়ের মাত্রা হতে পারে। ডিগ্রি অফ প্রবলেম রিগার্ডিং, না আমাদের প্রবলেম থাকতে হবে এরকম কোনো কথা আসলে হওয়ার কথা না। ডিগ্রি অফ অবজেক্টিভিটি রিগার্ডিং দ্য এক্সটেন্ট অফ আওয়ার নলেজ, হ্যাঁ অবজেক্টিভিটিটা হতে পারে। ডিগ্রি অফ ফেয়ারনেস, হ্যাঁ ফেয়ারনেস হতে পারে। ডিগ্রি অফ এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্সের সাথে ডিগ্রি আসলে যায় না। ডিগ্রি অফ রেঞ্জ, রেঞ্জ হবে না, কারণ ডিগ্রি আর রেঞ্জ সিনোনিম আসলে। ডিগ্রি অফ রিজন, না রিজনের সাথেও আসলে ডিগ্রি শব্দটা বসে না। তো আমাদের জন্য রয়ে গেল হচ্ছে চারটা অ্যান্সার, আসলে চারটা পসিবল অ্যান্সার। এটাও কম না, এটাও আসলে ভালোই, বাট স্টিল প্রথম প্রশ্নের সম্ভাব্য অ্যান্সারের জন্য আমরা হচ্ছে ডিগ্রি অফ কনফিডেন্স, ডিগ্রি অফ মডেস্টি, ডিগ্রি অফ ফেয়ারনেস এবং ডিগ্রি অফ অবজেক্টিভিটিকে হাতে রাখলাম। এবার আমরা হচ্ছে প্যাসেজে যাব, দেখবো চারটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে প্রথম ক্যারেক্টারিস্টিক্স ও কি বলেছে, এবং যেটাও বলেছে সেটা থেকে চলে এসে আমাদের নলেজের ব্যাপারে একটা ডিগ্রি অফ কি থাকা উচিত বলে, নলেজের এক্সটেন্টের ব্যাপারে ডিগ্রি অফ কি থাকা উচিত বলে ওখানে বলেছে বলে আমরা মনে করছি। তো ওই যে শব্দটা আমরা পাবো তার সাথে সবচেয়ে কাছাকাছি এখানে যে শব্দটা থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে। সো লেটস মুভ টু দ্য প্যাসেজ নাও। আমরা এখন প্যাসেজে যাচ্ছি। আমরা এই জায়গাটাতে আসলে পড়েছিলাম ক্যারেক্টারিস্টিক্স। ওকে, একটু বড় করে দেখাতে হবে। ওকে, ওকে। সো এবার আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে আম, হুম, যে অংশটুকু আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স এর ব্যাপারে কি বলছে ওরা। ওকে, সো coming up with definition of wisdom is challenging, but Grossman challenge wisdom is challenging. Colleague have identified four key characteristics as part of a framework of wise reasoning. One of the intellectual humility or recognition of the limit of our own knowledge. তাহলে এই যে own knowledge এর কথাটা চলে এসেছে, কিন্তু তাহলে এই লাইনটা থেকে আমাদের আসলে অ্যান্সারটা চলে আসতে পারে। One is intellectual humility
or recognition of the limit of our own knowledge. প্রশ্ন হচ্ছে এই কথাটার মানে আসলে কি। ধরুন আমরা এই কথাটার মিনিং জানি না, আমরা জানি না হিউমিলিটি মানে কি, কিন্তু স্টিল আমরা কি অনুমান করতে পারবো কিনা যে আমাদের অ্যান্সারটা কি হতে পারে এই লাইনটুকুর মধ্যে থেকে। তো চলুন আমরা একটু দেখি এই লাইনটার সাথে আমরা একটু ম্যাচ করি আমাদের হাতের যে সেন্টেন্সটা আছে সেটার সাথে। ওকে, okay. It is important to have a certain degree of dash regarding the extent of our knowledge. So আমরা বলছি যে এখানে বসতে পারে যে কথাটা সেটা হচ্ছে যে এটা এখানে বসতে পারে, one is intellectual humility or recognition of the limit of our own knowledge. It is important to have a certain degree of dash regarding the extent of our knowledge. Recognition of the limit of our knowledge, ডিগ্রি অফ রেকমেন্ডেশন অফ দ্য লিমিট, এটা আমাদের হতে পারে তাহলে অ্যান্সারটা। আমরা একটু অপশনস গুলোর মধ্যে থেকে দেখি কোনটা এটার সাথে সবচেয়ে কাছাকাছি যাচ্ছে। আমাদের প্রথম অপশনটা হচ্ছে কনফিডেন্স, ডিগ্রি অফ রেকগনিশন অফ দ্য লিমিট, ডিগ্রি অফ কনফিডেন্স অ্যাবাউট দ্য এক্সটেন্ট অফ আর নলেজ। কনফিডেন্সটা হবে না, কারণ হচ্ছে এখানে লিমিট কথাটা বলছে আর এখানে এক্সটেন্ড বলছে, মানে নেগেটিভ কথাটা। কনফিডেন্স একটা পজিটিভ কথা, সো এখানে কোনো পজিটিভ অ্যান্সার আসলে বসবে না। Objectivity regarding the extent of our knowledge, recognition of the limit of our knowledge, অবজেক্টিভিটিটাও ঠিক নেগেটিভ শব্দ না, হুম, কম্প্রোমাইজ করছে না, সো এটাও আমাদের বসছে না। ডিগ্রি অফ ফেয়ারনেস রিগার্ডিং দ্য এক্সটেন্ট অফ আর নলেজ, এটা হতে পারে ওয়ান অফ দ্য, আর আরেকটা হচ্ছে মডেস্টি অ্যাবাউট দ্য রিগার্ডিং দ্য এক্সটেন্ট অফ আর নলেজ। মডেস্টি আর ফেয়ারনেস এর মধ্যে বেটার অ্যান্সার হচ্ছে মডেস্টি, কারণ মডেস্টি শব্দটার মানে হচ্ছে বিনয় আর কি। তার মানে আপনি একটু মানে কম করেই বলছেন আসলে, যে আপনার ও বলে না যে আমি বিনয় করে বললাম আর কি, যেটা বিনয় করে আমরা তো বাড়ায় বলি না, বিনয় করে আসলে আমরা কমায় বলি। তাহলে দেখুন যদি আমরা দুটো শব্দের মধ্যে একটা বসাই আর কি, ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ এ সার্টেন ডিগ্রি অফ মডেস্টি রিগার্ডিং, মানে বিনয় অ্যাবাউট দ্য এক্সটেন্ট অফ আওয়ার নলেজ, অথবা ফেয়ারনেস অ্যাবাউট দ্য এক্সটেন্ট অফ আওয়ার নলেজ। এটার মধ্যে বেটার হচ্ছে বিনয়টা, কারণ এখানে আসলে লিমিট বলেছিল, যে ওয়ান ইজ ইন্টেলেকচুয়াল হিউমিলিটি আর রেকগনিশন অফ দ্য লিমিট অফ আওয়ার ওন নলেজ। দুটো কথার মধ্যে নেগেটিভ বা আসলে কম করে বলানো আসলে মডেস্ট, এবং সেজন্য বেটার অ্যান্সার আসলে হচ্ছে ডিটা। সো প্রথম প্রশ্নের জন্য আপনার উচিত হবে ডি কে অ্যান্সার হিসেবে চুজ করা। এখন একটা শব্দ আমাদের বাকি থাকলো, সেই শব্দটা হচ্ছে হিউমিলিটি। কথাটার মানে আসলে কি? সো হিউমিলিটি শব্দটার মানে আমরা দেখব, হিউমিলিটি শব্দটার মানে কিন্তু হচ্ছে, হিউমিলিটি মানে হচ্ছে মডেস্টি। হিউমিলিটি মানে মডেস্টি। সো এটা একটা শব্দ আমরা মনে রাখি যদি আমাদের না জানা থাকে। তা হিউমিলিটি প্যাসেজে আমরা পড়েছি হিউমিলিটি, হিউমিলিটি শব্দটার মানে হচ্ছে মডেস্টি বা বিনয়। প্রথম প্রশ্নের জবাব আমাদের হয়ে যাচ্ছে ডি, এবং ডি কে আপনারা হচ্ছে মার্ক করে ফেলবেন, ডি আপনাদের আর অ্যান্সার হবে না। ডি কে আমরা একটু মার্ক করে ফেলবো, ডি আমাদের কিন্তু আর অ্যান্সার হচ্ছে না। এরপরে আপনি একটু খেয়াল করবেন যে আমাদের পরের প্রশ্নটার জবাব কি হতে পারে, হোয়াট কুড বি দ্য নেক্সট কোশ্চেনস অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের হচ্ছে আম, 32, রাইট? টু টেক ইনটু অ্যাকাউন্ট সামথিং উইচ মে নট বি সেম অ্যাজ আওয়ার ওন। কোন একটা কিছুকে টেক ইনটু অ্যাকাউন্ট করা যেটা আমাদের সেম নাও হতে পারে। টেক ইনটু অ্যাকাউন্ট কথাটার মানে হচ্ছে কনসিডার করা, মানে বিবেচনা করা, কোন একটা কিছুকে বিবেচনা করা উচিত, রাইট? ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ছে। আপনি যদি উইজডম চান, যেটা আপনার বিবেচনা করা উচিত, যেটা কিনা আপনার সাথে সেম না। না, এখন আমাদের এটা খুঁজে বের করতে হবে যে আমাদের কোন জিনিসটাকে টেক ইনটু অ্যাকাউন্ট করতে হতে পারে। আমরা এখান থেকে অপশনস গুলোকে একটু আরেকবার দেখে রাখি। আমরা জানি যে আমরা মডেস্টি বা ডি কে অ্যান্সার দিব না, ডোন্ট ওয়ারি, আমরা বাকিগুলোর মধ্যে একটু দেখবো এখন। মডেস্টি আমাদের অ্যান্সার হচ্ছে না।
নো প্রবলেম। আমরা একটু দেখি এছাড়া আর কোনটা আমাদের অ্যান্সার হতে পারে। আমাদের আরেকটা অ্যান্সার কোন জিনিসটাকে কনসিডার করতে হবে যেটা আপনাদের নিজেদের নয়। তো এর মধ্যে একটা হতে পারে আমাদের ওপিনিয়ন, টেক ইনটু অ্যাকাউন্ট দ্য ওপিনিয়ন উইচ মে নট বি দ্য সেম অ্যাজ আওয়ার ওন হতে পারে। টেক ইনটু অ্যাকাউন্ট দ্য কনফিডেন্স, না কনফিডেন্স যেটা আমাদের নিজেদের না। টেক ইনটু অ্যাকাউন্ট দ্য ভিউ, হ্যাঁ ভিউ হতে পারে। অবজেক্টিভিটি, না অবজেক্টিভিটি শব্দটার মানে আসলে কি? অবজেক্টিভিটি মানে হচ্ছে কোনো কিছুকে আপনি এমন ভাবে বিবেচনা করবেন যেখানে আপনার নিজস্ব পার্সোনাল ইমোশন থেকে সরে গিয়ে, হ্যাঁ, আপনি নিরপেক্ষভাবে কোনো কিছুকে আসলে বিবেচনা করছেন। তো টেক ইনটু অ্যাকাউন্ট অবজেক্টিভিটি দ্যাট ইজ মে নট বি আওয়ার ওন। অবজেক্টিভিটিটা আসলে নিজস্ব হয় না। অবজেক্টিভিটি মে নট বি সেম অ্যাজ আওয়ার ওন, নিজের কোনো অবজেক্টিভিটি আসলে হয় না। অবজেক্টিভ মানেই হচ্ছে নিজের পয়েন্ট অফ ভিউ থেকে দূরে গিয়ে আপনি হচ্ছে ওভারঅল একটু ভাবছেন, মানে ব্রিগার পিকচার দেখছেন। প্রবলেমস হতে পারে, হ্যাঁ প্রবলেমসটা আমাদের কিন্তু হতে পারে। ফেয়ারনেস, নিজস্ব ফেয়ারনেস আসলে হয় না। এক্সপিরিয়েন্স হতে পারে, এক্সপিরিয়েন্স হুইচ ইজ নট ইউর ওন। রেঞ্জ হতে পারে না। রিজনস সেম অ্যাজ আওয়ার ওন, নিজেদের মতো রিজন, এটাও আসলে হয় না। তাহলে আমাদের অপশন হচ্ছে ওপিনিয়ন, যেটা নট মে নট বি দ্য সেম অ্যাজ আওয়ার ওন। প্রবলেম দ্যাট মে নট বি সেম অ্যাজ আওয়ার ওন। এক্সপিরিয়েন্সেস দ্যাট মে নট বি সেম অ্যাজ আওয়ার ওন। এবং ভিউ, যেটা কিনা নট সেম অ্যাজ আওয়ার ওন। তো এবার আমরা প্যাসেজ একটু যাব, দেখবো তারপরে একটু আগে যে বললো যে আমাদেরকে হিউমিলিটি বা বিনয় থাকতে হবে, এছাড়া আর কোন জিনিসটাকে বিবেচনা করতে হবে যেটা আমাদের নিজস্ব নয়, এরকম কোনো কথা এরপরে ওরা বলছে কিনা। So, আমরা একটু বড় করে চলুন দেখি। One is intellectual humility, and another is appreciation of perspectives wider than the issue at hand. তো পরবর্তী অংশে বলছে আরেকটা, অ্যাপ্রিসিয়েশন শব্দটার মানে হচ্ছে যে আহ, মানা আর কি, একনলেজ করা, তাই না? অ্যাপ্রিসিয়েশন অফ পার্সপেক্টিভ, পার্সপেক্টিভকে অ্যাপ্রিসিয়েট করা, অ্যাপ্রিসিয়েশন করা, যেটা কিনা ওয়াইডার দেন দ্য ইস্যু অ্যাট আওয়ার হ্যান্ড, আমাদের নিজস্ব ইস্যুর তুলনায়, নিজস্ব ইস্যুর তুলনায় ওয়াইডার আরো বড় কিছু পার্সপেক্টিভ। এই কথাটার সাথে আমরা একটু ম্যাচ করে দেখি কোন কোন কথা আমাদের আসলে ম্যাচ করে কিনা। লেটস হ্যাভ এ লুক। তো আমরা দেখতে যাচ্ছি যে হিউমিলিটি আর পরের অংশটুকু আসলে another is appreciation of perspectives wider than the issue at hand, take into account dash which may not be as the same as our own. Issue and hand, issue at hand টাই আসলে আমাদের নিজেদের মতো না এরকম কিছুকে বোঝাতে পারে। wider than the issue at hand মানে হচ্ছে not same as our own, নিজস্ব, আমার কাছে যা আছে তার চাইতে মানে বাইরের কোনো কিছু, এটাই হচ্ছে নিজের মতো না। তাহলে যদি সেটা হয় এবং অ্যাপ্রিসিয়েট করা মানে যদি আমরা বোঝাই টেক ইনটু অ্যাকাউন্টকে, যদি আমরা বলি যে অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে টেক ইনটু অ্যাকাউন্ট করা, আর যদি বলি ওয়াইডার দেন দ্য ইস্যু এট হ্যান্ড কে আমরা ম্যাচ করি হচ্ছে হুইচ মে নট বি সেম অ্যাজ আওয়ার ওন কে, তাহলে এখানে আসলে বসে পার্সপেক্টিভস, এই কথাটা পার্সপেক্টিভস হচ্ছে আমাদের টেক ইনটু অ্যাকাউন্ট পার্সপেক্টিভস, যেটা কিনা আমাদের আহ, নিজেদের চাইতে বড় কিছু। পার্সপেক্টিভস কথাটার সাথে এখানে ম্যাচ করছে কোন কথাটা এবং কোনগুলোকে বাদ দিতে পারছি। শুরুতে আমরা বাদ দিতে পারছি হচ্ছে অবভিয়াসলি বাদ দেওয়া যাচ্ছে প্রবলেমসকে। পার্সপেক্টিভস ওয়াইডার দেন দ্যার হ্যান্ড, পার্সপেক্টিভ যেটা কিনা আমাদের সেম না। বাদ দেওয়া যাবে এরপরে এক্সপিরিয়েন্সেস কে বাদ দেওয়া যেতে পারে কিনা, পার্সপেক্টিভস টেক ইনটু অ্যাকাউন্ট এক্সপিরিয়েন্স, পার্সপেক্টিভস আর এক্সপিরিয়েন্স কে বাদ দেওয়া যেতে পারে। এক্সপিরিয়েন্স একটা ফিজিক্যাল বা প্র্যাগমেটিক একটা কোনো ঘটনাকে এক্সপিরিয়েন্স বলতে পারেন, যে আপনি এটাকে এক্সপিরিয়েন্স করেছেন। পার্সপেক্টিভস এটা মূলত থটকে আপনার বোঝায়, আপনার আইডিওলজিকে মোটামুটি বোঝায়। সো এটা আসলে বেটার যাচ্ছে ওপিনিয়ন এবং ভিউ এর সাথে, দুটোরই সিনোনিম আসলে পার্সপেক্টিভ হতে পারে। তার মানে দুটোই আপনাদের আসলে অ্যান্সার হতে হওয়ার যোগ্য, এ এবং সি দুটোই এখানে বসতে পারে, টেক ইনটু অ্যাকাউন্ট ওপিনিয়ন, টেক ইনটু অ্যাকাউন্ট ভিউ।
বাট এই দুটোর মধ্যে বেটার অ্যান্সার হচ্ছে ওপিনিয়ন, কারণ এখানে পার্সপেক্টিভস বলেছিল, আর এখানে আছে ওপিনিয়নস, আর এখানে ভিউ একটা সিঙ্গুলার আছে। টেক ইনটু অ্যাকাউন্ট ভিউ বললে শুধু একটা ভিউকে বোঝানো হচ্ছে, তো এই জন্য এটা ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছে। একটা ভিউ তো আসলে আমরা বলতে পারবো না, সো বেটার অ্যান্সার হচ্ছে এখানে এ। সো দ্যাটস ওয়াই ইউ শুড গিভ ইউর অ্যান্সার, 32 এর অ্যান্সার হবে আমাদের হচ্ছে এ। ঠিক আছে, কারণ এটা ওপিনিয়ন্সটা পার্সপেক্টিভস এর সাথে কাছাকাছি মিলছে। তো আপনারা এ কে বাদ দিবেন, এবং আহ, আমরা এটাকে মার্ক করে ফেলবো। এখন আমরা একটু লিখে ফেলি, 32 এর অ্যান্সার আমরা দিয়ে দিচ্ছি এ। এ কে আমরা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, নাও এরপরে এবার আমরা হচ্ছে যাচ্ছি পরের প্রশ্ন সলভ করার জন্য। হুম, তো আমরা দুটো প্রশ্ন অ্যান্সার পেয়েছি, which may not be same as our own। তো চলুন এবার আমরা 3 নম্বর 33 নম্বর প্রশ্নটার দিকে তাকাই। একই প্রসেসে, উই শুড অলসো বি এবল টু, আমাদের উচিত সক্ষম হওয়া, টু টেক এ ব্রড ড্যাশ অফ এনি সিচুয়েশন, যে কোনো সিচুয়েশনে ব্রড বা বৃহত্তর কোন একটা কিছু টেক করাটা আমাদের হচ্ছে উচিত। তাহলে টেকের সাথে কোন ধরনের শব্দ বসবে এটা আমাদেরকে একটু চেক করতে হবে। উই শুড অলসো বি এবল টু টেক এ ব্রড হোয়াট, দেখি আমরা, ব্রড কনফিডেন্স না, ব্রড ভিউ হ্যাঁ হতে পারে, ব্রড প্রবলেমস না, ব্রড ফেয়ারনেস, ব্রড ফেয়ারনেস বলে কোনো কথা নেই, ব্রড এক্সপিরিয়েন্স না, ব্রড রেঞ্জ, ব্রড রেঞ্জ অফ এনি সিচুয়েশন, সিচুয়েশনের ব্রড রেঞ্জ ডাজন্ট মেক এনি সেন্স আসলে, ব্রড রিজনস না, বেটার অ্যান্সার হচ্ছে ব্রড ভিউ বা ব্রড অবজেক্টিভিটি। ভিউ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, অবজেক্টিভিটি মানে হচ্ছে ওই যে নিজেকে মূল পয়েন্ট থেকে একটু দূরে রেখে, ইমোশনালি অ্যাটাচ না হয়ে প্র্যাকটিক্যাল কোনো পয়েন্ট অফ ভিউ থেকে কোনো কিছুকে খেয়াল করা, এটাই হচ্ছে অবজেক্টিভিটিটাকে খেয়াল করা। তো লেটস গো টু দ্য প্যাসেজ, দেখি এরপর আমরা পরের অংশে কি লেখা আছে। আমাদের আরেকটা সেন্টেন্স বাকি আছে, আমরা দেখি ওখানে অ্যান্সার পাবো কিনা, না হলে আমরা পরের প্যারাগ্রাফে চলে যাচ্ছি। Sensitivity to the possibility of change in social relation is also key. সোশ্যাল রিলেশনের কথা আমরা আসলে পড়িনি। অ্যালং উইথ, পরের অংশটুকু দেখি, কম্প্রোমাইজ অর ইন্টিগ্রেশন অফ ডিফারেন্ট অ্যাটিটিউডস অ্যান্ড বিলিফ, ডিফারেন্ট অ্যাটিটিউড এবং বিলিফকে ইন্টিগ্রেট করতে পারাটা অথবা কম্প্রোমাইজ করতে পারাটাও হচ্ছে দরকার। ওকে, এই কথাটার সাথে কিছুটা যাচ্ছে কিনা আমরা একটু দেখবো। এই অংশটুকু সোশ্যাল চেঞ্জের কথা বলিনি, ওখানে আমাদের কোনো অ্যান্সার নাই। আমরা একটু চেক করে দেখি যে কম্প্রোমাইজ অর ইন্টিগ্রেশন অফ ডিফারেন্ট অ্যাটিটিউডকেও ধরাটা যে দরকার, এটার সাথে কিছু ম্যাচ করছে কেন, এটা মানেটা আসলে কি। ইন্টিগ্রেশন মানে হচ্ছে গ্রহণ করা, আসলে ইন্টিগ্রেট করা, মিলিয়ে না নেওয়া আর কি, নিজের সাথে একীভূত করে ফেলা। তো ইন্টিগ্রেশন করে ডিফারেন্ট বিলিফকে অথবা আইডিয়াকে, দেখি আমরা কি বলছে। আমরা 33-এ অ্যান্সারটা খুঁজছি। ওকে, so we should also be able to take a broad dash of any situation, compromise or integration of different dash attitude or belief. ওকে, ব্রড শব্দটা ঠিক সিনোনিম নাই এখানে, কিন্তু ওই যে বললো না, কম্প্রোমাইজ করতে পারা অথবা ইন্টিগ্রেট করতে পারা, এই দুটো কথা মিলে আসলে ব্রড কোনো কিছু হিসেবে একসেপ্ট করাকেই আসলে বোঝাচ্ছে। যে কোনো সিচুয়েশনের ব্যাপারে আমরা হচ্ছে কম্প্রোমাইজ বা ইন্টিগ্রেশন করতে পারবো বিভিন্ন অ্যাটিটিউড এবং বিলিফকে। ওকে, কোন শব্দটা আসলে আমাদের এখানে ম্যাচ করতে পারে? ব্রড অবজেক্টিভিটি, ব্রড ভিউ, we will be able to take a broad view of any situation. Integration of different attitude and belief, attitude and belief এই কথাটা আসলে অবজেক্টিভিটির সাথে যাচ্ছে না।
অবজেক্টিভিটি মানে হচ্ছে নিজেকে কোনো একটা সিচুয়েশনে আপনি আহ মানে ইমোশনালি অ্যাটাচ না হয়ে বা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে না খেয়াল করে আপনি জাস্ট খেয়াল করলেন এটাকে ইন জেনারেল, এটা ভালো না খারাপ এরকম দেখা আর কি। যে আপনি কাউকে হেল্প করতে যাচ্ছেন, আপনার এলাকার মানুষকে হেল্প করতে যাচ্ছেন, তো তখন আপনি একটু নিজের সুরে ভাবলেন যে আচ্ছা আমি কেন এই এলাকার মানুষকে হেল্প করতে যাচ্ছি, এই এলাকার মানুষের কি হেল্প দরকার আছে। অবজেক্টিভিটি চিন্তা করলে আপনার উচিত হচ্ছে যে জায়গায় মানুষের জন্য বেশি সমস্যা আছে তাদেরকে হেল্প করতে যাওয়া। তো এইভাবে ভাবতে পারাটা এটা হচ্ছে অবজেক্টিভিটিকে চিন্তা করা। আমরা ওদের বিভিন্ন অ্যাটিটিউড এবং বিলিভের সাথে এটা যাচ্ছে না, কিন্তু বিলিভ শব্দটার সাথে ভিউ শব্দটা বেটার মিলে যাচ্ছে। সো অবজেক্টিভিটিকে আমরা ফাইনালি বাদ দিয়ে ভিউটাকে আমরা আমাদের অ্যান্সার হিসেবে চুজ করতে হবে। উই শুড বি এবল টু টেক আ ব্রড ভিউ অফ এনি সিচুয়েশন, এটাই আসলে এই কথাটার সাথে ম্যাচ করছে। কম্প্রোমাইজ অন ইন্টিগ্রেশন অফ ডিফারেন্ট অ্যাটিটিউড। সো ভিউ শব্দটা হচ্ছে আমাদের পরের অ্যান্সার হবে সি। আপনাদের অ্যান্সার 33-এর, এবং আপনারা 33-এর অ্যান্সার সি দিয়ে সিটাকে কেটে দেবেন অ্যাকচুয়ালি। এভাবে আপনি খেয়াল করতে পারবেন যে আপনার আস্তে আস্তে কিন্তু অপশনস গুলো কমে আসতেছে। সো দ্যাটস অ্যাকচুয়ালি প্রসেস। এটা আপনাকে সাইকোলজিক্যাল একটা আসলে আম, দেবে, শান্তি দিবে আসলে, যে আপনি অ্যান্সারটা এভাবে বের করতে পারছেন। নাও এবার আমরা হচ্ছে আমাদের দুটো প্রশ্ন আর বাকি আছে, 33 এবং 35, এই দুটোকে আমরা এবার একটু সলভ করব। লেটস সি। 33 এবং 35, 34 এবং 35 অ্যাকচুয়ালি। সো লেটস হ্যাভ আ লুক। তো 34 নাম্বারটা আমরা যদি খেয়াল করি কি বলেছে এখানে। ওকে, what did he say? Grossman also believes that it is better to regard scenario with dash. গ্রসম্যান আরো বিশ্বাস করে যে কোন একটা ঘটনাকে বেটার যদি আমরা ওটাকে রিগার্ড করি কোন একটা কিছু দিয়ে। কি জিনিস দিয়ে রিগার্ড করাটাই বেটার, এখানে রিগার্ড হচ্ছে আমাদের ভার্ব। আমাদের দেখতে হবে রিগার্ডের সাথে বসে এরকম কোন শব্দ আমাদের আর বাকি আছে কিনা। ইট ইজ বেটার টু রিগার্ড সিনারিও উইথ ড্যাশ। রিগার্ড মানে হচ্ছে হ্যান্ডেল করা আর কি, রাইট? হ্যান্ডেল করা, সিনারিও রিগার্ড করা উইথ ড্যাশ। রিগার্ড উইথ প্রবলেম অবভিয়াসলি হবে না। রিগার্ড উইথ ফেয়ারনেস হতে পারে, রিগার্ড উইথ এক্সপিরিয়েন্স এটাও হতে পারে আসলে, রিগার্ড উইথ রেঞ্জ হবে না, রিগার্ড উইথ রিজনস হতে পারে আসলে, রিগার্ড উইথ কনফিডেন্স, অবজেক্টিভিটি, এক্সপিরিয়েন্স, ফেয়ারনেস। পাঁচটা আসলে রয়ে গেল। লেটস সি, আমরা তাহলে একটু দেখি প্যাসেজে কি আছে। গ্রসম্যান এরপরে কি বিশ্বাস করে, সিনিয়রের সাথে কিভাবে আসলে দেখা উচিত। লেটস হ্যাভ এ লুক। Grossman and his colleague have also found that reliable way, রিলায়েবল ওয়েটাকে পেয়ে গেছে। তাহলে রিলায়েবল ওয়েটা আসলে কি, লেটস হ্যাভ এ লুক। Grossman and his colleague also found that the one of the most reliable ways, money it is better to support wisdom in our day-to-day life decision is look at scenario পেয়ে গেছি from a third party perspective as though giving advice to a friend. এটাই আসলে আমাদের অ্যান্সারটা চলে এসেছে। Scenario from a third party perspective as though giving advice to a friend. ফ্রেন্ডকে যেন আমরা অ্যাডভাইস দিচ্ছি। We have our answer here. না, এটা দেখার পরে এবার আমরা চলে যাবো আবার ওই যে আমাদের যেখানে অ্যান্সার আমরা বের করছিলাম সেই জায়গাতে। উপর দিকে আমরা রাখলাম। ওকে, গ্রসম্যান অলসো বিলিভ দ্যাট ইট ইজ বেটার টু রিগার্ড সিনারিও উইথ ড্যাশ। গ্রসম্যান বিলিভ করে যে ইট ইজ বেটার টু লুক এট সিনারিও ফ্রম এ থার্ড পার্টি পার্সপেক্টিভ। থার্ড পার্টি পার্সপেক্টিভ যখন ওরা বলছে এটার অ্যান্সারটা কনফিডেন্স হবে না, কনফিডেন্সের সাথে মিললো না, এক্সপিরিয়েন্স মিললো না, রিজনস, অবজেক্টিভিটি, ফেয়ারনেস। থার্ড পার্টি এটার সাথে আমাদের রিজনস মিলছে না, হলো অবজেক্টিভিটি এবং ফেয়ারনেস। থার্ড পার্টি পার্সপেক্টিভ অ্যাজ দো গিভিং অ্যাডভাইস টু আ ফ্রেন্ড, ফ্রেন্ডদের কাছে সাজেশন দেওয়াটাই হচ্ছে ওয়াই। বেটার শব্দ হচ্ছে ফেয়ারনেস এবং অবজেক্টিভিটির মধ্যে, বেটার হচ্ছে এখানে অবজেক্টিভিটি, কারণ ওই যে আমি আপনাদের বলেছি
যে থার্ড পার্টি পার্সপেক্টিভ কথাটার সাথে বেটার মিলবে আসলে অবজেক্টিভিটি, কারণ অবজেক্টিভিটি শব্দটার মানেই হচ্ছে আপনি নিজেকে ইমোশনালি অ্যাটাচ না করে একটু জাস্ট খেয়াল করলেন দূর থেকে যে এটার মূল ইউজেসটা আসলে কি। ইমোশনালি অ্যাটাচ না হয়ে কোনো কিছুকে চিন্তা করাটাই হচ্ছে অবজেক্টিভিটি বা অবজেক্টিভ ওয়েতে চিন্তা করা। অবজেক্টিভ ওয়েতে চিন্তা করা, বিস্তারিত ওয়ে না, টু দি পয়েন্টে শুধু চিন্তা করা। এটা ফেয়ারনেস নট নেসেসারিলি, এটা আসলে ফেয়ারনেস কে সবসময় রিপ্রেজেন্ট করে না, বাট এটা অবজেক্টিভিটিকে সবসময় রিপ্রেজেন্ট করে। সো আমাদের এখানের অ্যান্সারটা আসলে বেটার অ্যান্সার হচ্ছে এফ। তো 34-এর বেটার অ্যান্সার এফ আপনারা দেবেন। এফ কে আপনারা কেটে ফেলবেন এবং এখানে আপনারা লিখে দেবেন এফ। তখন আমাদের আর লাস্ট একটা প্রশ্নই বাকি আছে। এই প্রশ্নটা হচ্ছে 35 নম্বর কোয়েশ্চেন। 35 কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের অপশনও কিন্তু ততক্ষণ অনেকটাই কমে এসেছে। হুম। সো লাস্ট প্রশ্ন যখন আমরা সলভ করছি তখন আমি আপনাদেরকে আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি যে আমরা উইথ ক্লুজ কিভাবে আসলে সলভ করলাম আজকে। উইথ ক্লুজ যখন আমরা সলভ করতে যাচ্ছিলাম, আমরা প্রথমে কোশ্চেনটা পড়লাম। কোশ্চেনটা পড়ার পরে খেয়াল করলাম এখানের মানে ফাঁকা জায়গায় গ্রামার অনুযায়ী বা কনটেক্সট অনুযায়ী এখানে নিচের যে লিস্ট আছে তার মধ্যে কোন কোন শব্দ সবচেয়ে ভালো বসতে পারে প্রসেস অফ এলিমিনেশন। তারপর আপনারা প্যাসেজে যাবেন আসলে, তাহলে আনসারটা খুঁজে বের করতে সহজ হবে। সো লাস্ট প্রশ্নটা আমরা করছি, বাই অ্যাভয়েডিং দ্য ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ, মানে ওই যে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউতে দেখাটা, উই ফোকাস মোর অন ড্যাশ অ্যান্ড অন আদার মোরাল আইডিয়ালস। যদি আমরা ফার্স্ট পার্সন পার্সপেক্টিভকে অ্যাভয়েড করতে পারি তাহলে আমরা ফোকাস করতে পারি কোন একটা কিছুর উপরে এবং অন্যান্য মোরাল আইডিয়ার উপরে, যেটা কিনা আমাদেরকে পরবর্তীতে ওয়াইজার ডিসিশনের দিকে নিয়ে যায়। সো প্রথমে একটু খেয়াল করুন কোনগুলো আমাদের অ্যান্সার হতে পারে কোনগুলো পারে না। উই ফোকাস মোর অন ড্যাশ, অবশ্যই কনফিডেন্স আমাদের অ্যান্সার হবে না। উই ফোকাস মোর অন প্রবলেমস আমাদের অ্যান্সার হবে না। উই ফোকাস মোর অন রিজনস হতে পারে, ফেয়ারনেস হতে পারে, এক্সপিরিয়েন্স অ্যান্ড আদার মোরাল আইডিয়াস না। এক্সপিরিয়েন্স আসলে অন্যান্য মোরাল আইডিয়ার সাথে মিলে না, মানে এমন একটা কিছু কি নামতে হবে যেটা আরেকটা মোরাল আইডিয়ার সাথে মিলছে। তা ড্যাশ এন্ড আদার মোরাল আইডিয়াস, তার মানে এখানে আইডিয়ালস এর মতোই, মোরাল আইডিয়ালের মতোই কোন একটা কিছু। তো সেটা অবশ্যই এক্সপিরিয়েন্সও না, সেটা রেঞ্জও না। ফেয়ারনেস আর রিজনস এর মধ্যে কোনটা আসলে মোরাল আইডিয়ালের সাথে বেশি ম্যাচ করে? এক্স্যাক্টলি, রাইট, আমারও সেটাই মাথায় আসতেছে। দেখা যাক এটাই আমাদের অ্যান্সার হয় কিনা। তো এখন আমরা যাব যে ফার্স্ট পার্সন পার্সপেক্টিভকে অ্যাভয়েড করতে পারলে আমরা কোথায় ফোকাস করতে পারছি আসলে। আম, আমরা এখানে ছিলাম থার্ড পার্টি পার্সপেক্টিভ, লেটস হ্যাভ আ লুক এট দ্যাট। As though giving advice to a friend, research suggests that when adopting a first person viewpoint, we focus on the focal features of the environment. And when we adopt third person, when we adopt third person মানে হচ্ছে যখন আমরা ফার্স্ট পার্সনকে অ্যাভয়েড করি। আমাদের প্রশ্ন আসলে কিন্তু অ্যাভয়েড করার উপরে, ফার্স্ট পার্সনকে অ্যাভয়েড করার উপরে, রাইট? ফার্স্ট পার্সনকে অ্যাভয়েড করাটাই আমাদের হচ্ছে মূল লক্ষ্য। সো ফার্স্ট পার্সনকে অ্যাভয়েড করতে পারলে আমরা কি করি চলুন না একটু দেখি। ফার্স্ট পার্সন পার্সপেক্টিভকে আমরা যখন অ্যাভয়েড করছি, মানে আমরা যখন হচ্ছে থার্ড পার্সন পার্সপেক্টিভকে অ্যাডপ্ট করছি, অবজার্ভার ভিউ পয়েন্টকে যখন আমরা নিচ্ছি, উই রিজন মোর ব্রডলি, আমরা আরো ব্রডলি রিজন করতে পারি। রিজন করতে পারার মানে হচ্ছে আমরা হিসেব নিকেশ, হ্যাঁ, আরো ব্রডলি করতে পারি। আমরা জাজমেন্ট, এখানে রিজন শব্দটার মানে হচ্ছে জাজমেন্ট, আরো ব্রডলি করতে পারি এবং ইন্টারপার্সোনাল এবং মোরাল আইডিয়ার দিকে আমরা ফোকাস করতে পারি, যেমন জাস্টিস এবং ইম্পার্শিয়ালিটি। রিজনস মোর ব্রডলি, ইম্পার্শিয়ালিটি, এই দুটো শব্দ আসলে একটা জিনিসের দিকেই নিয়ে যাচ্ছে আমাদেরকে, এবং সেটা হচ্ছে ফেয়ারনেস। তো সেজন্যই আমাদের এই অংশ যে যখন আমরা পড়লাম ইম্পার্শিয়ালিটি এবং আহ, আসলে ওই যে মোরালিটি, এই জিনিসগুলোর সাথে বেশি ম্যাচ করছে ফেয়ারনেস শব্দটা। উই রিজন মোর, রিজন শব্দটা যদিও সরাসরি ছিল কিন্তু আমাদের অ্যান্সারটা রিজনস হলো না, কারণ এই রিজন এবং ওই রিজন আসলে এক জিনিস না। এখানে যখন আমরা পড়ছি রিজন, যখন এটা ভার্ব,
এই এই জায়গায় যখন আমরা পড়লাম ওই রিজন মোর ব্রডলি, এখানে রিজনটা কিন্তু ভার্ব এবং এটার মানে কারণ না, এই রিজনের মানে হচ্ছে জাজমেন্ট। আমরা ব্রডলি জাজমেন্ট করতে পারি, ব্রডলি জাজমেন্ট করতে পারি, এই কথাটার সাথে আসলে ফেয়ারনেসই বেশি মিলছে, এবং ইম্পার্শিয়ালিটি দুবার করে বলা আছে, ওটাও আসলে আমাদের মিলে যাচ্ছে বেশি কার সাথে, ফেয়ারনেসের সাথে। এই জন্য ফেয়ারনেস হচ্ছে আমাদের বেটার অ্যান্সার। এরই সাথে সাথে আমরা সবগুলো প্রশ্নের জবাব কিন্তু পেয়ে গেলাম। তো সবাই একটু খেয়াল করুন আমরা কিভাবে প্রশ্নগুলোর জবাব বের করেছি। আমরা প্রশ্নগুলোর অ্যান্সার দেখলাম, সিরিয়াল মেনটেন করলো, এবং সবগুলো প্রশ্নের অ্যান্সারই আসলে ওরা আমাদের এই 4 নম্বর এবং 5 নম্বর প্যারাগ্রাফের মধ্যে আসলে ছিল। আমরা ল্যান্ডমার্ক ধরে মোটামুটি খুঁজতে পেরেছি। এখানে একটা চ্যালেঞ্জই ছিল আপনাদের জন্য বড়সড়, সেটা হচ্ছে ভোকাবুলারিজ, তাই না? ভোকাবুলারিজ একটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। বাট আমরা হচ্ছে প্রথম প্রশ্ন পড়েছি, প্রশ্ন পড়ে আগে প্যাসেজে যাইনি, আগে নিচের লিস্টের ভোকাবুলারি থেকে আমরা একটু সিলেক্ট করার চেষ্টা করেছি যে কোনটা সম্ভাব্য অ্যান্সার হবে। এতে আমাদের পড়ে বুঝতে সুবিধা হয়েছে, যখন আমরা প্যাসেজে গিয়ে পড়ছি, পড়ে বুঝতে আমাদের জন্য সহজ হয়েছে, সময় কম লেগেছে, প্যানিকটা আমরা আসলে হয়নি। সো এভাবে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে গ্যাপ ফিলিং বা সামারি কমপ্লিশন উইথ ক্লুকে এভাবে আমরা সলভ করার চেষ্টা করতে পারি। ধন্যবাদ সবাইকে।